পরবর্তীতে এই রান্নার নিরামিষ ভার্সনটা নিয়ে আসবো আমি। একটা লাইক দিলে অনেক বেশি মোটিভেট হই। কলার মোচা, কলার থোর খেলে বাড়ে গায়ের জোর। তাই আমি আজ নিয়ে চলে এসেছি একটা থোরের রেসিপি, যেটা চিংড়ি মাছ দিয়ে করব। তার আগে একটা কাজ আছে, আমাদের বাগানে একটা কলার কাঁধি হয়েছিল, সেটা কাটার পর গাছটাও কাটা হয়েছে। সেই গাছ থেকে কি করে থোর বার করব সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখুন, আশা করি এই গ্রাম্য দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার থোরটা বার করে নিই। কিভাবে বার করব সেটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই হলো সেই কলা গাছ, যেটা থেকে কাঁধি কেটে নেওয়ার পর গাছটাকে কেটে দেওয়া হয়েছে। তো এই গাছ থেকে আমি থোর বার করব। এটা একটু কষ্টসাধ্য কাজ, একটু কষ্ট করে এটা বার করে নিতে হবে। কলা গাছটা অনেক ভারী, মোটা আর বড়, তাই এটাকে দুখণ্ড করে নিতে একটু কসরত করতে হলো। এবার গাছটাকে আমি দুখণ্ড করে নিয়েছি। একটা খণ্ডকে দা দিয়ে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে বাকুলগুলো আলাদা করে নেব। কলার কাঁধিতে কলার ছড়াগুলো যে লম্বা দণ্ডের ওপরে সাজানো থাকে, সেই লম্বা দণ্ডটাই আসলে কলা গাছের ভেতরে একদম গোড়া পর্যন্ত হয়। এটাই কিন্তু কলার থোর, আর এটাই আমি বের করে নিচ্ছি। আমরা অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানি না, যে গাছে কলা হয়নি বা কলার কাঁধি হয়নি সে গাছে কিন্তু থোর হয় না। কলার কাঁধি হয় যে গাছে, সেই গাছেই কিন্তু থোর পাওয়া যায়। কারণ কলার কাঁধির ওই লম্বা দণ্ডটাই তো কলার থোর। কাঁধি না পড়লে থোর কোথা থেকে আসবে? এই থোরের ব্যাসার্ধটা কলার কাঁধির দণ্ডের মতোই সমান। এই দেখুন বন্ধুরা, থোরটা নিয়ে আমি উনুনের পাড়ে চলে এসেছি। এবার এটাকে কুচি কুচি করে কাটবো, তারপর লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখে দেবো, যাতে এর ভেতরের কষ বা জলটা বেরিয়ে যায়। তারপর এটাকে রান্না করব, আর এর সঙ্গে যে আলুটা দেবো সেই আলুটাও ছোট ছোট করে কেটে নেব। প্রথমে কাটাকাটি বাটাবাটিটা করে নিই, তারপর বাকি রান্নাটা দেখাচ্ছি। এই রান্নার জন্য যে যে সামগ্রীগুলো আমি নিয়েছি সেগুলোর আমি নাম লিখে দিলাম। প্রথমে থোরের গায়ের ছাল বা বাকলটা ছিলে ফেলে দিতে হবে। তারপর এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। থোর কাটার কিন্তু একটা টেকনিক আছে। থোর কাটলে লম্বা সুতোর মতো অংশগুলো বেরিয়ে আসে, একটা করে স্লাইস দিতে হয়, আর আঙুল দিয়ে পেঁচিয়ে এই সুতোগুলোকে তুলে নিতে হয়। এই রান্নার জন্য থোরগুলোকে কোনো পারফেক্ট শেপ দিয়ে কাটার দরকার নেই, র্যান্ডামলি স্লাইস করে নিলেই হবে। থোরগুলো কেটে নেওয়ার পর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে থোরের মধ্যে জলটা ইজিলি বেরিয়ে যায়। লবণ আর হলুদ দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে, যাতে থোরটা একটু নরম হয়ে যায় আর এক্সট্রা জলটাও বেরিয়ে যায়। দেখুন কতটা জল বেরিয়েছে, আরও অনেকটা জল বেরিয়ে যাবে। আর এর মধ্যে যে আলুগুলো দেব সেটাও পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার বাটা মশলার জন্য জিরে, ধনে, আদা, রসুন এগুলোকে সুন্দর করে বেটে নেব, একদম মিহি পেস্ট করে। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। মশলাগুলোকে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এবার একটা কড়াই তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে থোরটা দেখে নিই। দেখুন থোরের মধ্যে এখনো কতটা জল রয়েছে, এটা নিংড়ে বার করে দিতে হবে। কতটা জল বেরিয়েছে দেখুন। আমি জাস্ট 1 হাত সাইজের একটা থোর নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আর পেঁয়াজগুলো যখন মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার এগুলোকে মোটামুটি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলাটাও একটু নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দেব আমি লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ থোরের মধ্যে অলরেডি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। লবণ আর হলুদ দেওয়ার পর মশলাটাকে আরো কিছুক্ষণ কষে নেব। এরপর দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মেখে রাখা থোরগুলো। মশলাটা একদম পারফেক্টলি কষা হয়ে গেছে। আমি থোরগুলোকে আলাদা করে সিদ্ধ করে নিইনি, কেউ চাইলে আলাদা করে সিদ্ধ করে জল ঝরিয়েও নিতে পারে। এবার থোরগুলোকে মশলার সঙ্গে সুন্দর করে কষে নিতে হবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে, কারণ এই রান্নাতে আমি জল ব্যবহার করব না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। থোর এমনিতেই অনেক শক্ত একটা তরকারি, তাই এর মধ্যে একটু বেশি পরিমাণে তেল মশলা দিয়ে রান্না না করলে ভালো লাগে না খেতে। থোর থেকে এখনো যে অল্প অল্প জল বের হচ্ছে,
আর তেল মশলার সঙ্গে এমনিতেই নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। জল দিলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে। রান্নার এই স্টেজে আমি কিছুটা বাদাম মিশিয়ে দেব। কেউ চাইলে সিদ্ধ করা ছোলা বা মটরও মিশিয়ে নিতে পারে। দেখুন রান্নাটা কতটা লোভনীয় লাগছে। গরম ভাতে খেতে তো ভালো লাগেই, আর রুটি দিয়ে খেতেও ভালো লাগে। রান্নাটা প্রায় শেষের দিকে, একদম শুকনো মাখা মাখা হয়ে এসছে। একটু তেল রিলিজ করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নার বেস্ট পার্ট হলো জল না দিয়ে বারবার নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেওয়া। আমার আজকের রান্না কেমন লাগলো অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। আর কলার থোড়ের রেসিপি খেতে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ব্যাস, রান্নাটা এবার হয়ে গেছে। ওপর থেকে আলাদা করে কোনো মশলা ছড়িয়ে দিতে হবে না। এই রান্না নিজে একাই 100। এই হয়ে গেছে আমার হারিয়ে যাওয়া একটা অথেন্টিক রান্না, থোড় আর চিংড়ি মাছের ঘন্ট। অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন, এটা ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে। আমাদের তো বাড়িতে আছে গাছ, তাই আমরা বাড়ি থেকেই পেয়ে গেলাম, বাজারেও অনায়াসে এগুলো কিনতে পাওয়া যায়। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।